ও তো এখনো নিজেকে সামলে উঠতে পারেনি ভাবিজি। আমরা আসতে চেয়েছিলাম ওর কাছে, কিন্তু ওই বারণ করেছে আমাদের আসতে। আমরা আসে না হয় একটা কথা ছিল, আমি, রাহুল, মিহু, রোজা, আমরা সবাই মিলে চেষ্টা করে ওকে এই পরিস্থিতির মধ্য থেকে বের করে আনতে পারতাম হয়তো। কিন্তু ইভানই তো আমাদের কাউকে বাংলাদেশে যেতে বারণ করেছে। এদিকে আমাদের ওর টেনশনে গলা শুকিয়ে যাচ্ছে। ধারা মোলায়েম গলায় বলল, ভাইয়া, আপনারা চিন্তা করবেন না, উনি আগে থেকে নিজেকে অনেকটা সামলে নিয়েছেন। বাকিটা আল্লাহ ভরসা। উনি যেহেতু আপনাদের এখানে আসতে বারণ করেছেন, তাহলে উনি কোনো না কোনো কিছু চিন্তা করেই নিশ্চয় বলেছেন। ভাইয়া, আপনি রাহুল ভাইয়া, মিহু আপু আর রোজা আপুকে চিন্তা করতে বারণ করুন। এখানে ভাইয়ারা ভাবিরা সবাই ওনাকে হাসি খুশি রাখার চেষ্টা করছেন। হিরি সূক্ষ্ম গলায় বলল, ঠিক আছে, আরেকটা কথা, এই মাসের শেষে কিন্তু আমাদের এক্সামের রুটিন দিয়ে দিবে, তাই যত দ্রুত পারো ইভানকে স্বাভাবিক করার চেষ্টা করো ভাবিজি। ধারা চিন্তিত গলায় বলল, এই মাস শেষে? তাহলে তো আর বেশি দিন বাকি নেই। ভাইয়া, আমি এখন ফোনটা রাখছি, উনি কি করছেন দেখে আসি গিয়ে। হিরি ছোট করে বলল। হুম। ধারা ফোন কেটে পা বাড়ায় ইভানের কাছে যাওয়ার জন্য। ছাদের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ইভানকে দেখতে পায় ধারা। ধারা স্বস্তির নিঃশ্বাস ফেলে ইভানের দিকে যায়। ইভান ছাদের পশ্চিম কোণে দাঁড়িয়ে সামনের কবরস্থানের দিকে তাকিয়ে আছে। ধারা নিঃশব্দে হেঁটে গিয়ে ইভানের পিঠে মাথা রাখে। ইভান কিছুটা চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকায়। ইভানের চোখে পানি। ধারা তা দেখে আলতো হাতে ইভানের চোখের পানি মুছে দেয়। ইভান নিজেকে সামলাতে না পেরে ধারাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দেয়। ধারা এই 1 মাসে ইভানকে যত দেখছে ততই বেশি অবাক হচ্ছে। একটা ছেলে তার মায়ের জন্য কি করে এত বেশি পাগল হয়। ছেলে জাতি তো হাজার কষ্ট পেলেও কাঁদে না, আর এই ছেলে তো প্রতি ক্ষণে ক্ষণে কেঁদে বুক ভাসাচ্ছে। ধারা ইভানকে ওর বুকে জড়িয়ে নিয়ে ধীর পায়ে হেঁটে গিয়ে দোলনায় বসায়। আবার ইভানের চোখের পানি মুছে দিয়ে বলল, কি হলো, এমন বাচ্চা ছেলেদের মতো কাঁদছেন কেন? আপনি জানেন আপনার থেকে রোহান অনেক ভালো। আপনার মতো অন্তত রোহান কথায় কথায় কান্না করে না। ইভান হালকা হেসে বলল, বিল্লু রানী, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমাদের রোহান কেবল 8 মাস হলো পৃথিবীতে এসেছে। এর মধ্যে ও এই নিষ্ঠুর পৃথিবীর ভালো মন্দ কি বুঝে শুনি? ধারা ইভানকে হাসানোর জন্য ভাব নিয়ে বলল, ইভান মুখ বাঁকিয়ে বলল, ও বাবা, তাই বুঝি? ধারা ইভানকে ভেঙচি কেটে বলল, হ্যাঁ তাই। এখন নিচে চলুন, আমি নাস্তা রেডি করে কখন উপরে এসেছি, এতক্ষণে বোধহয় সব নাস্তা ঠান্ডা হয়ে গেছে। ইভান ধারার কথার উত্তর না দিয়ে ধারার কোলে শুয়ে পড়ল। আর কিছুক্ষণ পরে যাই নিচে। তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? বড্ড ঘুম পাচ্ছে আমার। ধারা আর কিছু না বলে ইভানের চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে শুরু করে। 41 অনুষ্ঠান শেষে হয়েছে আজ 3 দিন হয়েছে। 3 ভাই মিলে বিরাট আয়োজন করেছিল 41 অনুষ্ঠানে। ধারা অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করেছে। ধারার পরিবার 41 অনুষ্ঠানের জন্য 2 দিন আগে চলে এসেছিল ধারার শ্বশুর বাড়িতে। তখন থেকেই ধারার আব্বাজানকে গভীরভাবে দেখেছে। প্রয়োজন ছাড়া তেমন কারোর সঙ্গে কথা বলছে না। ইভান যা জিজ্ঞেস করছে সে শুধু হ্যাঁ হুমতে উত্তর দিয়েছে। এসব বিষয় চিন্তা করে ধারার মনে খচখচ করছে। ধারা আর তার শ্বশুর বাড়িতে অল্প কিছুদিন আছে, এরপরে সে তার বাবার বাড়িতে চলে যাবে। সামনের সপ্তাহে ইভানের ফ্লাইট। সেই মুহূর্তে দেশ ছেড়ে যেতে রাজি ছিল না, কিন্তু ধারার কাছে হার মেনে ইভান যাবে বলেছে। ইভান এখন নিজেকে অনেকটা সামলে নিয়েছে, তবে মাঝে মাঝে ওর আম্মুর কথা মনে করে মন খারাপ করে ফেলে। ইভান আজ ধারাকে নিয়ে গ্রামে এসেছে। গ্রামে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেছে। ইভান আজই ফিরে যেতে চেয়েছিল, একদিন পরে ওর ফ্লাইট। ধারার আম্মা জোড়াজুড়ির কারণে আজকের রাতটা থাকতে রাজি হয়েছে ইভান। ইভান ধারার বাড়িতে এসেছে পর থেকে কিছু কিছু বিষয় খুব ভালো করে খেয়াল করেছে। ধারার আব্বাজান ইভানকে এড়িয়ে চলছে। তার হাবভাবও ইভানের ভালো লাগেনি। ইভান চলে যাওয়ার সময় ধারার হাত ধরে বলেছিল, আমার আমানত তুমি। তোমার কাছে আমার আমানত গুচ্ছিত রেখে গেলাম, যত্ন করে রেখো। তুমি ছাড়া এই বিশাল পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই। আর তুমি আমাকে কখনো কষ্ট দিও না বিল্লু রানী। তোমার দেওয়া কষ্ট আমি কখনো সহ্য করতে পারবো না।
নির্ঘাত মরে যাব। ধারা সঙ্গে সঙ্গে ইভানের মুখে হাত দিয়ে বলেছিল, ছি ছি ছি, এসব কি কথা বলেন? আমি অনেক আগেই আপনার হয়ে গেছি, আপনার আছি এবং আপনারই থাকবো। ব্যস্ত সময় পার করছে ধারা। আর মাত্র 2 সপ্তাহ পরে এইচএসসি পরীক্ষা শুরু। কখনো কলেজে দৌড়াচ্ছে কোনো সাবজেক্টের নোট আনতে, কিংবা কখনো পড়ার টেবিলে বসে বইয়ের পাতা উল্টাচ্ছে ধারা। জোনাকি সে তার পড়ার ফাঁকে ফাঁকে ধারার যথেষ্ট যত্ন আত্তি করছে। এর মধ্যে ধারা একদিন কলেজ থেকে নোট নিয়ে ফিরে এসে দেখে ওর আব্বাজান সঙ্গে সম্রাট ভাইয়া, আম্মা আর দাদি আম্মার কিছু একটা নিয়ে খুব তর্কাতর্কি হচ্ছে। হঠাৎ করে ধারার আব্বাজান প্রচন্ড রেগে গিয়ে সম্রাটের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমার মেয়ে, আমি বুঝে নিব তার কিসে ভালো আর কিসে ভালো না। তোদের এত মাথা ব্যথা কেন ওকে নিয়ে? সবাই কান খুলে শুনে রাখ একটা কথা, ইভানের কাছে আমি আমার মেয়েকে দিব না। ইভানের মা বেঁচে থাকলে একটা কথা ছিল, কিন্তু এখন কোনো মতেই না। আজকাল তো খবরে কত কিছুই দেখায়। আমি চাই না আমার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটুক। আমি আমাদের গ্রামের উকিলের সঙ্গে কথা বলেছি, তিনি খুব তাড়াতাড়ি এই বিয়ে বিচ্ছেদের কাগজপত্র ঠিক করে ফেলবেন। তারপরে আমার মেয়ের সঙ্গে এই গ্রামে কিংবা আশেপাশে কোনো গ্রামের একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেব। তাছাড়া মতিন ছেলেটা নিজে এসে আমার কাছে ক্ষমা চেয়েছে। ছেলেটা আজ 2 বছরের বেশি সময় ধরে আমার পিছন পিছন ঘুরে ধারাকে বিয়ে করার জন্য। ভাবছি এবার যদি ওদের কথাবার্তা ঠিক থাকে তাহলে মতিনের সঙ্গেই ধারার বিয়েটা দিয়ে দিব। এই নিয়ে আমি তোমাদের সঙ্গে আর কোনো কথা শুনতে চাই না। এই বলে ধারার আব্বাজান বেরিয়ে যাওয়ার সময় ধারাকে দেখে এক নজর তাকিয়ে হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হাত পা প্রচন্ড ভাবে কাঁপছে ধারার। ধারা তার আব্বাজানের এসব কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ধারা কোনো মতে নিজেকে সামলে নিয়ে সম্রাট ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ায়। সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। ধারার আব্বাজান বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই ধারার আম্মা কান্না করে ধারার দাদি আম্মাকে নিয়ে তার ঘরে চলে যায়। ক্রোধের কারণে সম্রাটের চোখ মুখ লাল হয়ে গেছে। ধারা কাঁপা কাঁপা গলায় সম্রাটকে বলল, ভাইয়া, আব্বাজান এইমাত্র কি বলে গেল? আমার বিয়ে দেবে মানে? আমার তো বিয়ে হয়ে গেছে। সম্রাট রেগে থমথমে গলায় বলল, পাগল হয়ে গেছে তোর আব্বাজান, তাই এমন করছে। ওই মতিন জানোয়ারটাকে আমি হাতের কাছে পেলে ওকে আমি কবর দিয়ে দিব। ওর কত বড় সাহস ইভানের নামে উল্টোপাল্টা কথা আব্বাজানের কাছে লাগায়। ওকে তো আমি। জোনাকি সম্রাটকে শান্ত করার জন্য ভীত গলায় বলল, তুমি আগে শান্ত হও। তুমি এইভাবে রাগারাগি করলে তাহলে আব্বাজানকে বোঝাবে কে? তাকিয়ে দেখো তোমার বোনটার দিকে। কথাটা শোনা মাত্র তোমার বোনের চোখ মুখের অবস্থা কেমন হয়েছে। শান্ত করো আগে নিজেকে। সম্রাট জোনাকির কথা শুনে এক নজর ধারার দিকে তাকিয়ে নিঃশ্বাস নিয়ে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। ধারা কিছুতেই মন বসাতে পারছে না। বারবার ধারার আব্বাজানের বলা কথাগুলো চোখের সামনে ভাসছে। হঠাৎ করে তার এমন মতিভ্রম হলো কেন কিছুই বুঝতে পারছে না ধারা। ধারার একবার মন বলছে এখানকার ঘটে যাওয়া সব ঘটনা ইভানকে জানিয়ে দিতে, আবার মন বলছে এসব কথা শোনার পরে বেচারা ওর চিন্তায় তো ঠিকভাবে পরীক্ষাটা দিতে পারবে না। তাহলে কি করবে ভেবে ভেবে ধারার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এসব চিন্তা ধারা আজ রাতের খাবারটাও খায়নি। জোনাকি ভাবি আর দাদি আম্মা এসে কয়েকবার জোর করেছিল খাওয়ার জন্য, কিন্তু তারা তাদের শান্ত গলায় জবাব দিয়েছে আজকে খাবে না। ইভানের পরীক্ষার জন্য এখন আর ওদের রাতে তেমন একটা কথা হয় না। না হলে ইভান ঠিকই ধারার না খেয়ে থাকার জন্য কড়া করে বকা দিত। ধারার দ্বিতীয় পরীক্ষার দিন ইভানের পরীক্ষা শেষ হয়ে যাবে। এর মধ্যে হয়তো ধারার আব্বাজান বাড়াবাড়ি কিছু করবে না। এরপরের সময় সুযোগ বুঝে ইভানকে এদিকে সবকিছু বুঝিয়ে বলবে ধারা। এসব মনে মনে ঠিক করে রাখে ধারা। প্রথম পরীক্ষার দিন সম্রাট নিজে গিয়ে ধারা এবং জোনাকিকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে আসে। দ্বিতীয় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ধারা জান্নাতকে ওদের বাড়ির ঘটনা জানায়। প্রথমে জান্নাত বিশ্বাসই করতে পারেনি যে ধারার আব্বাজান এমন করতে পারে, কিন্তু বিশ্বাস করতে বাধ্য হয় পরে জোনাকির থেকে বিবরণ সহ সবকিছু শুনে। সব শোনার পর জান্নাতেরও মন খারাপ হয়ে যায়। আল্লাহ আল্লাহ করে ধারার পরীক্ষা শেষ হতে আর মাত্র কয়েকটা পরীক্ষা বাকি। এর মধ্যে ধারার আব্বাজান ধারা আর ইভানের বিয়ে নিয়ে কোনো কথা বলেনি। সবাই ধরে নিয়েছিল তার মাথা থেকে বুঝি ভূত নেমেছে, কিন্তু তিনি মনে মনে অন্য ফোন দিয়ে এঁটে রেখেছেন। ধারা ইভানের বিয়ের বিচ্ছেদের কাগজপত্র সব ঠিক করে নিজের কাছে রেখেছেন। ধারার পরীক্ষা শেষ হলেই ওকে দিয়ে স্বাক্ষর করিয়ে ইভানের কাছে পাঠিয়ে দেবে কাগজ। এ খবর কোনোভাবে সম্রাট জেনে যায়। গ্রামের উকিলের ছোট ছেলে আবার সম্রাটের বন্ধু, তার মাধ্যমে সম্রাটের সব খবর পেয়েছে। ইভানের সঙ্গেও ছেলেটার পরিচয় করিয়ে দিয়েছিল সম্রাট। খবরটা পেয়ে সম্রাট ছুটে আসে বাড়িতে। সম্রাট জানে এ সময় আব্বাজান কিংবা চাচা যান বাড়িতে থাকে না, তারা এ সময় দোকানে থাকে।
সম্রাট নিজের ঘরে যাওয়ার সময় জোনাকিকে ডেকে বলে বাড়ির সবাইকে ডেকে নিয়ে যেন তার ঘরে আসে, জরুরি কথা আছে সবার সঙ্গে। সবাই আসলে পরে সম্রাট একে একে সবকিছু খুলে বলে সবাইকে। সবাই এসব কথা শুনে তাজ্জব বনে যায়। ধারা তো আম্মাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে। সম্রাট ওর দাদি আমার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয় এসব কথা ইভানকে জানানো দরকার। আর 7-5 না ভেবে ফোন করে ইভানকে সম্রাট। ফোন রিসিভ করার পরেই ইভান ওপাশ থেকে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। সম্রাট নিঃশ্বাস নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। ইভান খানিকটু উত্তেজিত হয়ে বলল, ভাইয়া তুমি তো আমাকে কখনো এই সময় ফোন করো না, ওদিকে সবকিছু ঠিকঠাক আছে তো? ধারা ঠিক আছে, ওর কিছু হয়নি তো? সম্রাট এক নজর ধারার দিকে তাকায়, মেয়েটার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। সম্রাট ছোট করে বলল, আপাতত সবকিছু ঠিক আছে, কিন্তু কতদিন ঠিক থাকবে তা আমি বলতে পারছি না। ইভান কিছু না বুঝে বলল। কি বলছো ভাইয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। সম্রাট রেগে দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমাদের বাড়ির জামাই মানুষ, তোমাকে কখন এসব কথা বলতে হবে আমি ভাবতে পারিনি, কিন্তু পরিস্থিতির কারণে বলতে হচ্ছে। আব্বাজানের ভাবসাব কিছুদিন ধরে আমার ভালো ঠেকছিল না। কি সব উদ্ভট কথাবার্তা বলতেন। কিছুদিন আগে তিনি হঠাৎ করে বললেন তিনি তোমার হাতে ধারাকে তুলে দিবে না। সংক্ষেপে বললে তিনি তোমাদের বিচ্ছেদ করাতে চাইছেন। আমি তোমাকে আগে এইসব কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু ধারা আমাকে নিষেধ করেছিল, বলেছিল তোমার পরীক্ষা চলছে। এখন তুমি যদি এসব কথা জানতে পারো তাহলে তুমি পরীক্ষা ছেড়ে ছুড়ে তুমি দেশে চলে আসবে। আমিও তখন ধারার কথা মেনে নিয়েছিলাম, কিন্তু এখন পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে ইভান। আব্বাজান তোমাদের বিচ্ছেদের কাগজপত্র ঠিক করে ফেলেছেন। ধারার পরীক্ষার পর ওকে নিয়ে স্বাক্ষর করাবেন বলে মনস্থিরও করেছেন। আমার যতদূর মনে হচ্ছে ধারার পরীক্ষার পরেই আব্বাজান বড় কোনো পদক্ষেপ নিতে চলেছেন, মানে ধারার দ্বিতীয় বিয়ের সম্পর্কে। ধারা এসব কথা শুনে কেঁদে অস্থির প্রায়। তোমাকে তো আমি আগেই বলেছিলাম ধারার কথা। আগে মতিন নামে একটা ছেলের সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল। সেই ছেলেটা ধারাকে বিয়ে করবে বলে আব্বাজানের কাছে 2 বছর আগে বিয়ের প্রস্তাব দিয়ে বসে আছে। আমাদের দোকানে যে কর্মচারী আছে তার নাম শাহিন, তাকে তো তুমি চেনো। আমি বা চাচাজান দোকানে না থাকলে ওই মতিন জানোয়ারটা দোকানে এসে তোমার নামে উল্টাপাল্টা কথা বলে যায় আব্বাজানের কাছে। এই কথা শাহিন শুনেই আমাদের কাছে বলেছে। ওই জানোয়ারটাকে এসব কথা তোমার কাছে বলতে আমার লজ্জা করছে। তুমি বিদেশে লেখাপড়া করো, তোমার তো একাধিক গার্লফ্রেন্ড থাকবে। তুমি পুরুষ মানুষ, তোমার কাছে বউ থাকে না, তাই তুমি তাদের নিয়ে অশ্লীল কর্মকাণ্ড করো। এরকম অনেক অশ্লীল এবং অপ্রীতিকর কথাবার্তা বলছে জানোয়ারটা আব্বাজানের কাছে। জানোয়ারটা তোমার নামে আব্বাজানের কাছে বিষ ঢেলেছে। ইভানের রাগের কারণে পুরো শরীর কাঁপছে। রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলল, ভাইয়া তুমি ধারার পরীক্ষা পর্যন্ত ওকে সামলে রেখো। কিছুদিনের মধ্যে আমি দেশে গিয়ে ওকে আমার কাছে নিয়ে আসবো। এর মধ্যে তোমাদের আব্বাজান যদি আমার বউকে নিয়ে বাড়াবাড়ি করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এটুকু বলেই ইভান ফোন কেটে দেয়। সম্রাট ফোনের দিকে তাকিয়ে ছোট নিঃশ্বাস ফেলে। পরপরই ধারার ফোন বেজে ওঠে। ধারা আসার সময় ওর ফোনটা ওর ঘরে রেখে এসেছে। ফোন বাজার শব্দ পেয়ে ধারা দ্রুত পাই ওর ঘরের দিকে যায়। ইভানের ফোন করেছে। ধারা ফোন রিসিভ করে কিছু না বলে ফুপিয়ে কাঁদতে থাকে। ইভান উত্তেজিত গলায় বলল, কান্না করছো কেন? আমি আছি তো নাকি? কান্না করে না, আমি দ্রুত দেশে ফেরার ব্যবস্থা করছি। তোমার তো আর 2টা পরীক্ষা বাকি আছে। লাস্ট পরীক্ষা দিয়ে এসে তুমি তোমার সমস্ত জামা কাপড় কাগজপত্র ব্যাগ গুছিয়ে নেবে। আমি দেশে ফিরে আগে তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। তোমার বাপের বাড়ি থেকে কোনো কিছু আনার দরকার নেই। বিয়ের পর আমাদের বাড়ি থেকে যা দিয়েছে শুধু তাই আনবে। এখন কান্না বন্ধ করো। ধারার ঠোঁট চিপে কান্না থামিয়ে বলল, ঠিক আছে, আপনি তাড়াতাড়ি এসে আমাকে এখান থেকে নিয়ে যান, আমার কিছুই ভালো লাগছে না। ইভান মৃদু স্বরে বলল, আমি এখন একটু বের হবো বিল্লু রানী, বন্ধুদের সঙ্গে একটু আলোচনা আছে ভবিষ্যতে কে কি করব তাই নিয়ে। ওখান থেকে ফেরার পথে আমি টিকিট কনফার্ম করে ফিরবো, তুমি একদম চিন্তা করো না। ধারা ছোট করে বলল। ঠিক আছে। ইভান আর রাতে ফোন করেনি। ধারা ভেবেছে ব্যস্ততার কারণে হয়তো তাকে ফোন করার সময় হয়নি। এদিকে ধারার অকারণে মন অস্থির হয়ে আছে। মন বলছে কারো খারাপ কিছু হয়েছে। অস্থিরতার কারণেই ধারা ঘুমোতে পারেনি, বিছানার এপাশ ওপাশ করে গেছে সারা রাত। পরের দিন বেলা হয়ে গেলেও ইভান ধারাকে ফোন না করলে ধারা চিন্তায় পড়ে যায়।
ফোন করে ইভানকে। মুহূর্তেই ভয় আরো বেশি দানা বাঁধে ধারার মনে। ইভানের ফোন বন্ধ। ইভানকে নিয়ে দুশ্চিন্তা করে হেরিকে ফোন করে ধারা। হেরি কাঁপা কাঁপা গলায় জানায় ইভান একটা কাজের জন্য শহরের বাইরে গেছে, তাই এখন ওর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ইভান বলেছে সে 3-4 দিনের মধ্যে ফিরে আসবে। ধারার হেরির কথা বিশ্বাস করতে কষ্ট হয় যে ইভান ওকে না জানিয়ে কোনো কিছু করে না। সে ইভান ওকে না জানিয়ে শহরের বাইরে যাবে। পুরো 2 দিন পরে ইভান ফোন করে ধারাকে। ইভানের কণ্ঠস্বর ভাঙা ভাঙা ছিল। ধারা তো ইভানের সঙ্গে কথা বলে অভিমানে কেঁদেই দিয়েছিল। ধারা ইভানকে ভিডিও কল দিতে চাইলে ইভান তা প্রতিবার এড়িয়ে গেছে। ইভান ধারাকে শান্ত করে ভাঙা গলায় বলল, বিল্লু রানী, এখন আবার কথা মন দিয়ে শোনো। একটা সমস্যার কারণে আমি এখন দেশে ফিরতে পারবো না। কাল তোমার পরীক্ষা শেষ, পরশুদিন সকালবেলা লাবিদ ভাইয়া তোমাদের ওখানে যাবে। হয়তো বাড়িতে নাও ঢুকতে পারে, রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে। তুমি সবকিছু গুছিয়ে নিয়ে ভাইয়ার সঙ্গে চলে আসবে আমাদের বাড়িতে। একদিন থেকে তার পরের দিন ফ্লাইটে তুমি আমার কাছে চলে আসবে। ধারা চমকে উঠে বলল, মানে? ইভান ছোট করে বলল, মানে খুব সোজা, তুমি আমার কাছে ইতালি চলে আসবে। ধারা চিন্তিত গলায় বলল, 2-3 দিনের মধ্যে কিভাবে আমার পাসপোর্ট রেডি হবে? তাছাড়া টিকিট কনফার্ম করা, এছাড়া আরো অনেক ঝামেলা আছে। এগুলো কিভাবে সম্ভব 2 দিনের মধ্যে? ইভান থেমে থেমে বলল, আমি আম্মুকে আগেই বলেছিলাম আমার বিয়ে শপিং পুরো পরিবারকে সাথে নিয়ে আমি ইন্ডিয়া থেকে করব। তার জন্য তোমার পাসপোর্ট আম্মু অনেক আগে থেকেই রেডি করে রেখেছিল। তুমি ক্লাস 10-এ পড়াকালীন পহেলা বৈশাখে আমাদের বাড়িতে এসেছিলে তখন আম্মু তোমাকে নিয়ে একদিন পাসপোর্ট অফিসে গেছিল। তুমি হয়তো তখন খেয়াল করোনি। যাই হোক, থাক এখন সেসব কথা। বাড়তি চিন্তা না করে আমি যা বলেছি তাই করো। জামা কাপড় গোছানো শুরু করে দাও, হাতে বেশি সময় নেই। রাখছি আমি এখন। এটুকু বলে ইভান ফোন কেটে দেয়। এদিকে ধারা ইভানের কথা শুনে চিন্তায় গলা শুকিয়ে যাচ্ছে। ধারার আব্বাজান যদি এ কথা জানতে পারে তাহলে তো অনর্থ হয়ে যাবে। ধারা চোখের পানি ফেলতে ফেলতে শেষবারের মতো দেখে নিচ্ছে সবকিছু ঠিকঠাক নিয়েছে কিনা। গতকাল পরীক্ষা দিয়ে এসে ধারা ওর আম্মাকে ইভানের কথা জানায়। সব শুনে ধারার আম্মার কান্না থামছে না। তার আদরের একমাত্র মেয়ে, সে তাদের সবাইকে ছেড়ে ভিনদেশে পাড়ি জমাবে। এসব কথা ভেবে ধারার আম্মা বারবার হু হু করে কেঁদে ওঠে। একে একে বাড়ির সবাই যখন জানতে পারে ধারা চলে যাবে, তখন বাড়িতে কান্নার রোল পড়ে যায়। ধারার আব্বাজান আর চাচা যান বাদে বাড়ির সবাইকে জানে আজ ধারা চলে যাবে। জোনাকি তো কালকে রাতে ধারার ব্যাগ গুছিয়ে দিয়েছে আর কান্না করেছে। ধারার আম্মা, চাচি যান, দাদি আম্মা সবাই অল্প সময়ের মধ্যে যে যা পেয়েছে ধারার জন্য শুকনো খাবার তৈরি করে দিয়েছে। কাল পরীক্ষা দিয়ে আসার সময় ধারা জান্নাতকে জানিয়েছে ধারা আজ চলে যাবে। সব শুনে জান্নাত সারা রাস্তা কেঁদে কেঁদে বাড়ি ফিরেছে। সম্রাট ধারার চলে যাবার কথা শুনে কেমন গম্ভীর মুখ করে আছে। জোনাকি ধারার ঘরে এসে দেখে ধারা তৈরি হয়ে গেছে। ধারা জোনাকি ভাবিকে দেখে স্মিত হেসে বলল, চলে এসছো ভাবি, ভালো হয়েছে। আমি এখনই বেরিয়ে যাব। জোনাকি ভাবি ধারার দিকে তাকিয়ে বলল, খেয়ে যাবি না? ধারা ছোট করে বলল, না। কিছুক্ষণ চুপ থেকে ধারা আবার বলল, ভাইয়া কোথায় ভাবি? জোনাকি ভাবি মলিন মুখে বলল, তোর ভাইয়া কাল থেকে গম্ভীর হয়ে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না। রাতে আমি কি হয়েছে তা জানার জন্য জোর করায় আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল। ও তোর এইভাবে চলে যাওয়া কিছুই মেনে নিতে পারছে না। সারা রাত ঘুমায়নি মানুষটা, কান্না করে গেছে। তোর চলে যাওয়া দেখতে পারবে না বলে ভোরবেলা উঠে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ধারার চোখ দিয়ে পানি পড়ছে। ধারা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলল, ভাবি, তুমি ভাইয়াকে ফোন করে আসতে বলো। আমি যাওয়ার আগে ভাইয়াকে একবার দেখে যেতে চাই। জোনাকি হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ধারা আবার বলল, আব্বাজান কোথায়? জোনাকি ধীর গলায় বলল, আসার সময় উঠোনে দেখে এসেছি, এখন বোধহয় খাবার ঘরে। ধারা ওর হাতে ট্রলি নিয়ে জোনাকির দিকে তাকিয়ে বলল, চলি ভাবি, সাবধানে থেকো। বাড়ির সবার খেয়াল রেখো। আমার ভাইয়াটাকে দেখে রেখো ভাবি। লাবিদ ভাইয়া মেসেজ পাঠিয়েছে, সে 10 মিনিটের মধ্যে আমাদের বাড়ির সামনে থাকবে। এটুকু বলে ধারা আর দাঁড়ায় না, দ্রুত বের হয় ঘর থেকে। ধারার পেছন পেছন জোনাকিও বড় বড় পা ফেলে ঘর থেকে বের হয়। ধারার আব্বাজান মাত্র রুটি ছিঁড়ে মুখে দিয়েছে। এর মধ্যে ধারাকে হাতের ব্যাগ নিয়ে বের হতে দেবে তিনি হকচকিয়ে ওঠেন।
তিনি ভ্রু কুচকে বলল, আম্মাজান, আপনি সাত সকালবেলা ব্যাগ খাদিনে কোথায় যাচ্ছেন? ধারার আব্বাজানের কথা শুনে ধারার আম্মা, চাচি যান, দাদি আমা সবাই এদিকে চলে এসেছে। ধারা ওর হাতের ব্যাগটা উঠোনে রেখে ওর আব্বাজানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল। চলে যাচ্ছি আমি। ধারার আব্বাজান অবাক গলায় বলল, চলে যাচ্ছি মানে? কোথায় চলে যাচ্ছেন আপনি? ধারা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমার স্বামীর কাছে। ধারার আব্বাজান চেয়ার থেকে উঠে খানিকটা রাগী গলায় বলল, কোথাও যেতে পারবেন না, আপনি ঘরে যান। আপনার সঙ্গে আমি মতিনের বিয়ে ঠিক করেছি। ধারা ওর আব্বাজানের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল। তোমার কথা শুনতে আমি বাধ্য নই আব্বাজান। ধারার আব্বাজান রেগে চিৎকারের সুরে বলল, আমি আপনার আব্বাজান। আপনি আমার কথা শুনবেন না তো আর কারো কথা শুনবেন? আমি যা বলবো ঠিক আপনাকে তাই করতে হবে। এখন ভালো মেয়ের মতো আপনি আপনার ঘরে যান আম্মাজান। ধারা মলিন হেসে তাচ্ছিল্যের সুরে বলল, তুমি আমার আব্বাজান, তাই তোমার সব কথা আমাকে শুনতে হবে, তাই না? তাতে যদি তুমি ভুল হও তাও তোমার কথা শুনতে হবে। আমাকে কি তোমার মাটির খেলনা পুতুলের মতো মনে হয় আব্বাজান, যে নিজের মনের মতো করে খেলবে আমাকে নিয়ে? আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই তোমার কাছে? যখন তোমার যা মর্জি হবে তাই করবে আমার সাথে। আমি নাবালিকা অবস্থায় তুমি আমার বিয়ে ঠিক করো একটা মেরুদণ্ডহীন পুরুষের সঙ্গে। তখন তুমি আমার কাছে জিজ্ঞেস করোনি বিয়েতে আমার মত আছে কিনা। এরপরে কয়েক মাস ঘুরতে না ঘুরতে তুমি আবার আমার বিয়ে ঠিক করো। তখনও জিজ্ঞেস করো আমার এই বিয়েতে মত আছে কিনা। আমি যখন বিয়েটাকে মেনে নিয়েছি তখন তুমি উঠে পড়ে লেগেছো আমাদের বিয়েটা ভাঙার জন্য। কেন? আমার কি মন বলতে কিছু নেই? সব সময় তুমি তোমার ইচ্ছে মতো কাজ করে যাবে আর তার খেসারত আমাকে দিতে হবে। কেন তুমি বলতে পারো আমি হয়তো আগের জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, তার জন্য এমন ভালো শ্বশুর বাড়ি আমার কপালে জুটেছে। পেয়েছি ইভানের মতো একজন জীবন সঙ্গী যে তার থেকেও বেশি আমাকে ভালোবাসে। আর তুমি তার থেকে আমাকে আলাদা করতে চাইছিলা? একবারও কি তোমার মনে হয়নি আমার জীবনে এত বড় সিদ্ধান্তগুলোর নেয়ার আগে আমার সঙ্গে একবার অন্তত তোমার কথা বলার দরকার ছিল? হয়তো মনে হয়েছিল, আবার হয়তো না। তুমি শুধু আমার উপরে না, তুমি বাড়ির সকলের উপরে তোমার ইচ্ছেটা চাপিয়ে দাও, তাতে তার মত থাকুক কিংবা না থাকুক। বড় ভাইয়াকে তুমি অল্প বয়সে তোমার সঙ্গে নিয়ে দোকানে বসিয়েছো। তুমি ভাইয়াকে দোকানে নেওয়ার আগে একটাবার জিজ্ঞেস করেছিলে তাতে ভাইয়ার মত আছে কিনা? এমন তো নয় যে ভাইয়ের লেখাপড়া খারাপ ছিল। ভাইয়া তো লেখাপড়ায় ভালো ছিল। আমাদের হাই স্কুলের স্যার ম্যাডামরা এখনো ভাইয়ার কথা বলে। তারা আফসোসের সুরে বলে ভাইয়া যদি লেখাপড়া করতো তাহলে আজ দেশের 10 জনের মধ্যে একজন হতো ভাইয়া। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি আব্বাজান, তাই কখনো তোমার মুখের উপর কথা বলিনি, কিন্তু আজ আর চুপ থাকতে পারছি না। তুমি আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিতে চাইছো। আমার স্বামী বেঁচে থাকতে তুমি আমার দ্বিতীয় বিয়ের আয়োজন করেছো। পাপ জেনেও ধরলাম তুমি আমার সঙ্গে মতিনের বিয়ে দিয়েছো। কিছুদিন পরে যখন আবার তোমার নতুন করে ইচ্ছে হবে তখন তুমি আবার আমার অন্যত্র বিয়ে দিতে চাইবে। আমি আর তোমার স্বেচ্ছাচারিতার মধ্যে থাকতে পারছি না। চলে যাচ্ছি তোমার স্বেচ্ছাচারিতার রাজ্য থেকে। কালকে আমার ফ্লাইট, চলে যাচ্ছি ইতালি, বরাবরের মতো আমার স্বামীর কাছে। আমার তেতো কথাই তুমি যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও না আব্বাজান। চলি আমি, ভালো থেকো। ধারার কথা শুনে ধারার আব্বাজানের মুখ থমথমে হয়ে যায়। বিস্ময়কর দৃষ্টিতে ধারার দিকে তাকিয়ে থাকে। ধারা ছলছল দৃষ্টিতে এক নজরেই ওর পরিবারের সকলের দিকে তাকায়। সবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ধারার আম্মা তো মুখে আঁচল দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ধারার দাদি আম্মাকে ওর চাচি যান ধরে কান্না করছে। জোনাকি ভাবি বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছছে। ধারার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ার আগে ধারা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। লাবিদ ভাইয়ার সঙ্গে দাঁড়িয়ে সম্রাট ভাইয়া কথা বলছে। ধারা গিয়ে আর ভাইয়াকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলে। সম্রাট পরম যত্নে বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ সম্রাটের সঙ্গে কথা বলে ধারা গাড়িতে উঠে বসে। একটু একটু করে গাড়ির গতি বাড়াতে শুরু করে আর ধারার কান্নাও একটু একটু করে বাড়তে শুরু করে। রুমি ভাবি আর লাবিদ ভাইয়া একে একে ধারাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। তাও ধারার মনে মনে ভয় করছে। প্রথমবার সে ফ্লাইটে উঠবে, তাও আবার একা। অভি ভাইয়া ফোন করে জানিয়েছে সে এয়ারপোর্টে আসবে ধারার সঙ্গে দেখা করতে। রুমি ভাবি ধারার জন্য অনলাইনে শপিং করে লেডিস জিন্স, টি শার্ট, জ্যাকেট আনিয়েছে। ধারা এসব দেখে ভীষণ লজ্জায় পড়ে যায়। সে আগে কখনো এসব ড্রেস পরেনি, কিন্তু রুমি ভাবির জেদের কারণে এসব ড্রেস পরে ওকে ফ্লাইটে উঠতে হবে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ইভানকে খোঁজার জন্য ধারা আশেপাশে তাকাচ্ছে।
আর একটু এগিয়ে গিয়ে ধারা দেখতে পায় তার নাম একটা বড় কাগজে লেখে একজন দাঁড়িয়ে আছে। ধারা সেদিকে গিয়ে কিছু বলবে, তার আগে ওই লোকটা দৌড়ে এসে ধারার সামনে দাঁড়িয়ে বলল, ভাবিজি, আমি হ্যারি, তোমার দেওর। ইভান আমাকে তোমাকে নিতে পাঠিয়েছে। ধারা সামনে থেকে দেখে হেরিকে চিনতে পারে। ধারা চিন্তিত গলায় বলল, উনি আমাকে নিতে আসেনি কেন ভাইয়া? কোথায় উনি? কেমন আছেন উনি? আজ কতদিন হয়ে গেছে আমি তাকে দেখি না। ঠিক আছেন তো উনি? হেরি মলিন গলায় বলল, চলো ভাবিজি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি ইভানের কাছে। ধারা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, চলুন ভাইয়া। গাড়ি এসে থামায় মস্ত বড় একটা বিল্ডিং এর সামনে। ধারার অসুবিধে হয়নি এটা যে একটা হসপিটাল। ধারা ভ্রু কুচকে হেরির দিকে তাকালে হেরি আমতামতা করেই ধারাকে তাড়া দিয়ে হসপিটালের ভেতর নিয়ে যায়। লিফটে করে 6 নম্বর ফ্লোরে যাওয়ার পরেই ধারা দেখতে পায় একটা রুমের সামনে অনেকগুলো লোক বসে আছে। হেরির সঙ্গে ধারা আরেকটু এগিয়ে গেলে লোকগুলো সবাই ওদের দিকে তাকায়। ধারা সেদিকে না তাকিয়ে হেরিকে সামনে ইভানের কথা জিজ্ঞেস করে যাচ্ছে। এর মধ্যে একটা মেয়ে এসে হেরির সামনে দাঁড়িয়ে আহত গলায় বলল, হু ইজ দ্য গার্ল ইয়থ ইউ? আই হ্যাভ নেভার সিন হার বিফোর। হেরি মৃদু স্বরে বলল, আই উইল টেল ইউ লেটার রোজা। রোজা নামটা শুনে ধারা মেয়েটার দিকে তাকায়। ছবিতে দেখেছে ইভানের সব বন্ধুদের, তাহলে এই মেয়েটা ইভানের বন্ধু রোজা আপু। হেরি ধারাকে নিয়ে একটা রুমে ঢুকে। ওদের পেছন পেছন ইভানের অন্য সব বন্ধুরাও এসেছে। রুমে ঢুকেই থমকে যায় ধারা। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তীব্রভাবে বুকের ধুকধুক শব্দটার শুনতে পাচ্ছে ধারা। ছলো ছলো চোখে সামনের দিকে তাকিয়ে আছে ধারা। ইভান হসপিটালের বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে, মাথা, বাম হাত, বাম পায়ে ব্যান্ডেজ করা। ধারা বড় বড় নিঃশ্বাস নিতে নিতে ধীর পায়ে এগিয়ে যায় ইভানের দিকে। আলতো হাতে ইভানের বাম পায়ে হাত রাখে। কারো স্পর্শ পেয়ে ইভান চোখ খুলে তাকায়। ইভান চোখের সামনে তার প্রেয়সীকে দেখতে পেয়ে এক গাল হেসে বলল, বিল্লু রানী। ধারা আর নিজেকে সামলে রাখতে পারে না, দৌড়ে গিয়ে ইভানকে জাপটে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দেয়। ধারা কান্নার মাঝে পাগলের মতো ইভানের সমস্ত মুখে চুমু দিয়ে ভরিয়ে দিতে শুরু করে। ইভান ধারাকে শান্ত করার জন্য বলল, কান্না করছো কেন? আমি তো একদম ঠিক, কান্না করো না। ধারা সে কোনো কথা স্পষ্ট করে বলতে পারছে না। ইভানের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। ইভান আলতো হাতে ধারার মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছে। এদিকে রুমে উপস্থিত হেরি বাদে সবাই বিস্ময়কর দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। ইভানের মতো একটা রাগী ছেলেকে কেউ এইভাবে জড়িয়ে ধরে আছে ভেবেই আতঙ্কে উঠছে সবাই। ইভান কোনো মতে ধারাকে শান্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে রাখে। ধারা ইভানের বুকে মাথা রেখে এখনো মাঝে মাঝে ফুপিয়ে ওঠে। ইভান এক নজর রুমে সবার দিকে তাকায়। সবার চোখে বিস্ময়কর ছাপ। ইভান সবার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তোরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমাকে কি আগে কখনো দেখিসনি? নাকি অ্যাক্সিডেন্ট হওয়ার পর চেহারার উজ্জ্বলতা বেড়ে গেছে? রাহুল অবাক গলায় ওদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তার থেকেও বেশি কিছু। তুই একটা মেয়েকে জড়িয়ে ধরে আছি, মেয়েটার কান্না দেখে উতলা হয়ে তার কান্না থামানোর জন্য উঠে পড়ে লেগেছিস। এটা তো কম বিস্ময়ের না আমাদের কাছে। মিহু সন্দেহের চোখে তাকিয়ে বলল, তোর সঙ্গে মেয়েটার কিসের সম্পর্ক ইভান? মেয়েটা তোকে এভাবে জড়িয়ে ধরে আছে কেন? রোজা এক নজর হেরির দিকে তাকিয়ে পরে নজর ঘুরিয়ে ইভানের দিকে তাকিয়ে বলল, দেখে বুঝতে পারছি মেয়েটা তোর পরিচিত, কিন্তু হ্যারি যদি মেয়েটাকে চিনে তাহলে আমরা মেয়েটাকে চিনব না কেন? ইভান মাথাটা হালকা তুলে ধারার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, বউ, বউ ও আমার। বিস্ফোরিত চোখে সবাই ইভানের দিকে তাকায়। অবিশ্বাস্য ব্যাপার, ইভান বিয়ে করেছে অথচ তারাই জানে না। আদৌ কি এটা সম্ভব? এক নজর ধারার দিকে তাকাচ্ছে, আবার এক নজর ইভানের দিকে তাকাচ্ছে সবাই। ওদের মধ্যে কোনো হেলদোল নেই, নিজেদের মতো ভালোবাসা প্রকাশের ব্যস্ত। রোজা বিস্ময় গলায় বলল, হোয়াট আর ইউ ম্যারিড? তুই আমাদের সঙ্গে মজা করছিস না তো? আমার তো বিশ্বাস হচ্ছে না তুই বিয়ে করেছিস। কবে, কখন, কিভাবে বিয়ে করেছিস? ক্লিয়ারলি সবকিছু খুলে বল। তোর কথা শুনে আমার মাথা ঘুরছে এখন। হেরি মিনমিন করে বলল, ইভান সত্যি বলছে। প্রায় 5 বছর হতে চললো ওদের বিয়ের বয়স। মুহূর্তে আবারও চমকে ওঠে সবাই। একের পর এক ঝটকায় খেয়ে যাচ্ছে সবাই।
5 বছর? সে তো কম সময় নয়। এতগুলো বছর ধরে তাদের বন্ধু বিবাহিত, অথচ তারা ঘুণাক্ষরেও টের পায়নি। রাহুল মৃদু চিৎকার দিয়ে বলল, কি 5 বছর? কিভাবে সম্ভব এটা? 5টা বছর ধরে ইভান বিবাহিত, অথচ আমরা কেউই টের পাইনি।